সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2026 উদযাপন উপলক্ষে বাংলাদেশ গ্লোকোমা সমিতি আয়োজিত ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2026 উদযাপনকে ঘিরে আমাদের আজকের পর্বে আমরা আলোচনা করব চোখের গ্লোকোমার রোগ এবং বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2026 নিয়ে। আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তিনজন খ্যাতনামা চক্ষু রোগ বিশেষজ্ঞ। সঙ্গে আছেন বাংলাদেশ গ্লোকোমা সমিতির সভাপতি, বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শফিকুল ইসলাম, বাংলাদেশ গ্লোকোমা সমিতির মহাসচিব, বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ ডাক্তার শাহনাজ হাসান এবং বাংলাদেশ গ্লোকোমা সমিতির প্রাক্তন মহাসচিব এবং বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সিদ্দিকুর রহমান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন আপনারা? ভালো আছি। অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদের কাছে সময় দেওয়ার জন্য। শফিক স্যার, প্রথমেই আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই যে আমরা জানি চোখের ভেতরে কিন্তু একটি চাপ থাকে যেটিকে আমরা বলি ইন্ট্রাঅকুলার প্রেশার, এবং আরেকটি টার্মিনোলজি আছে যেটিকে আমরা বলি গ্লোকোমা। এই দুটো শব্দ যদি আমাদের রোগীদের উদ্দেশ্যে একটু ছোট্ট করে বুঝিয়ে বলতেন। ইন্ট্রাঅকুলার প্রেশারটা হলো অ্যাকচুয়ালি চোখকে সঠিকভাবে কাজ করার জন্য এটা প্রয়োজন আছে, এবং ইন্ট্রাঅকুলার প্রেশার যদি না থাকতো তাহলে চোখ কিন্তু চুপসা যেত। জি। এবং সেই হিসাবে এটার নর্মাল ফাংশনের জন্য এটা প্রয়োজন। আচ্ছা। এবং কোনো কারণে যদি ইন্ট্রাঅকুলার প্রেশারটা মেনটেন হচ্ছে, এটা তৈরি এবং তার নির্গত হওয়ার সাথে সম্পর্কিত আছে, এবং কোনো কারণে যদি এই তৈরিটা বেশি হয়ে যায় অথবা নির্গমনের যে জায়গাটা আছে ওই জায়গায় অবস্ট্রাকশন হয়, তাহলে সে জায়গায় ইন্ট্রাঅকুলার প্রেশারটা বেড়ে যায়, এবং ইন্ট্রাঅকুলার প্রেশার বেড়ে যাওয়ার প্রেক্ষিতে যে অবস্থানটা সৃষ্টি হয় তাকে আমরা গ্লোকোমা বলি। অনেক ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে বলছিলেন। ম্যাডাম, আপনি তো বাংলাদেশ গ্লোকোমা সমিতির মহাসচিব হিসেবে কর্মরত আছেন, এবং আমরা জানি যে প্রতি বছরের মতো যেটি বলছিলাম যে এবছরও তো বিশ্ব গ্লোকোমা সপ্তাহ পালিত হচ্ছে, এবং এবছরও আমরা জানি যে একটি বিশ্ব গ্লোকোমা সপ্তাহের একটি প্রতিপাদ্য বিষয় আছে, এবং সেটি সম্ভবত ইউনাইটিং ফর আ গ্লোকোমা ফ্রি ওয়ার্ল্ড। এই প্রতিপাদ্য বিষয় সম্পর্কে এবং গৃহীত কিছু পদক্ষেপ সম্পর্কে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। ধন্যবাদ ডক্টর ফাইজা। বেসিক্যালি প্রতি বছরের মতো এই বছরও বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও গ্লোকোমা সপ্তাহ পালিত হচ্ছে, যেটা আমাদের 8 থেকে 14 মার্চ হবে। এবং ইউনাইটিং, যেটা তুমি বলছিলে যে ইউনাইটিং ফর এ গ্লোকোমা ফ্রি উইক, যেটা ওয়ার্ল্ড, এখন যেটা হচ্ছে যে একসাথে হাত ধরি, আমরা বাংলায় সহজ বলি গ্লোকোমা মুক্ত বিশ্ব গড়ি। এটা সহজ কথায় যদি বলি, এটার জন্য আমরা যেসব পদক্ষেপ নিয়েছি, যেমন প্রথমেই বলবে যে টিভি প্রোগ্রাম আজকে হচ্ছে, বাইরে আগে হয়েছে, পুরো সপ্তাহ জুড়ে টিভি প্রোগ্রামগুলো হবে যাতে দর্শকের মাঝখানে আমরা এটা পৌঁছাতে পারি যে গ্লোকোমা, স্যার যেটা বললেন, একটা অন্ধত্বের একটা প্রধান কারণ, আমাদের দর্শকের মাঝখানে সাধারণ যে জনগণ আছে তাদের মাঝে যাতে পৌঁছাতে পারি। চোখের হসপিটাল বা অন্যান্য হসপিটালগুলোতেও আমরা বিভিন্ন ধরনের র্যালি, তারপর হচ্ছে বৈজ্ঞানিক সম্মেলন এবং বিভিন্ন স্ক্রিনিং প্রোগ্রাম করে এই গ্লোকোমা সচেতনতা দিবসগুলোকে উদযাপন করা হবে। অর্থাৎ সকলের মাঝে একটি সচেতনতা বৃদ্ধি করাই আসলে এই গ্লোকোমা সপ্তাহের মূল প্রতিপাদ্য বিষয়। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো, আমরা তো জানি যে গ্লোকোমা আসলে একটি নীরব ঘাতক, এটি ধীরে ধীরে চোখকে একটু একটু করে অন্ধত্বের দিকে ঠেলে দেয়। তো এই গ্লোকোমা রোগের কারণ কি হতে পারে, বা কাদের আসলে হওয়ার সম্ভাবনা বেশি, বা কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা যদি একটু জানাতেন। খুব সুন্দর প্রশ্ন। আসলে হয়েছে কি, যে সমস্ত রোগ মানে যাদের হয় না, কোনো লক্ষণ দেখা যায় না, যেমন গ্লোকোমা, এটা নিয়ে তো আলোচনা করতে হয়, কিন্তু যে সমস্ত রোগের কোনো লক্ষণ রোগী নিজেই বুঝতে পারে, যেমন ব্যথা হচ্ছে, রক্ত পড়ছে, বা কোথাও ফুলে গেছে, মানে যে সমস্ত রোগকে দেখা যায়, হ্যাঁ, যেগুলো মানুষ বাড়িতে বসে বুঝতে পারে, তার জন্য আমাদের তো সচেতনতার প্রোগ্রাম লাগে না, তার মানুষ নিজেই আসে। কিন্তু যেহেতু গ্লোকোমা এমন একটা রোগ, এটা একেবারেই সাইলেন্ট, কোনো কিছু জানান দেয় না যে তার ব্যথা হলো, পানি পড়লো, চুলকালো, লাল হলো, বা কম দেখা গেল, বা কম তো দেখা যাবেই এক সময়, কিন্তু প্রথম দিকে কিছু বোঝা যায় না, যে কারণে আমাদের এত আলোচনা এখন। তাই বলে কি সারা দেশ শুদ্ধ সব লোককে তো আর পরীক্ষা করা সম্ভব না, বা সপ্তাহে সপ্তাহে সবাই কিন্তু শারীরিক পরীক্ষা করা সম্ভব না। এই জন্য আমরা মোটা দাগে যদি চিন্তা করি যে গ্লোকোমা কাদের হয়, এর মধ্যে আমরা ধরে নিই আমাদের যে বাংলাদেশ গ্লোকোমা সোসাইটি থেকে আমরা যে গত 2 বছর আগে আমরা ব্যাপক একটা স্টাডি করেছিলাম সারা দেশ মিলে, সেখানে যে ফলাফল পেয়েছি তাতে আমাদের 35 ঊর্ধ্ব যাদের বয়স, নারী পুরুষ সকলেই, 35-এর চেয়ে উপরে যাদের বয়স, তাদের মধ্যে গ্লোকোমা রোগ হওয়ার সম্ভাবনা আছে, এবং সেটা 4 থেকে 5% মানুষের ভিতরে সম্ভাবনা আছে। এবং তাহলে এই এখন আমি তো নিজে জানবো না আমি 4-5%-এর মধ্যে কিনা, এই জন্য যাদের 35 থেকে 40-এর উপরে বয়স তাদের উচিত একবার অন্তত চোখের ডাক্তারের কাছে গিয়ে বলা যে আমার মানে এই সমস্যা আছে বা এই সমস্যা নাই, বা আমাকে একটু চোখ পরীক্ষা করে দেখেন আমার গ্লোকোমা আছে কিনা। নিজের থেকে বললে ভালো হয়, কারণ চোখের 101টা পরীক্ষা নিরীক্ষা আছে, কিছু না বলে বা আমাকে চেক আপ করে দেন, তাহলে 1 লক্ষ টাকার পরীক্ষা নিরীক্ষা লাগবে,
তা না, যদি স্পেসিফিক বলি আমার গ্লোকোমাটা একটু চেক করে দেন তাহলে একটু ভালো হয়। এটা হলো একটা দিক। আর গ্লোকোমা হওয়ার এই কারণটা বেশিরভাগই হচ্ছে জেনেটিক আচ্ছা, এবং এল্ডারলি এজে এটা প্রকাশ পায়। অর্থাৎ এটা একটু পারিবারিক অসুখও বলা হ্যাঁ, যায়। রাইট। মানে এটা জন্মগত, বংশগত নানানভাবে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এটা বেশি বয়সে প্রকাশ পায়। এ বাদেও গ্লোকোমা হতে পারে, আঘাতজনিত গ্লোকোমা। কোনো একটা ওই যে বিশেষ করে ডিসেম্বর মাসে সব ব্যাডমিন্টন খেলে, ফুটবল বা হ্যাঁ, ব্যাডমিন্টন বেশি ব্যাডমিন্টনের খেলা কর্কের হচ্ছে। আঘাতে আঘাতজনিত গ্লোকোমা হয়। এরপরে জন্মগত গ্লোকোমা মায়ের পেট থেকে নিয়ে আসতে পারে। আচ্ছা, একেবারে 2 মাস 1.5 মাস বয়সে সেটা বোঝা যায়, এটা গ্লোকোমা নিয়ে আসতে পারে। আর একটা গ্লোকোমা হয়, এটা খুবই হৃদয় বিদারক। বিশেষ করে অ্যালার্জির সমস্যা যাদের হয়, ছোট টডলার মানে শিশুদের। 4-5 বছর বয়সের বাচ্চা থেকে 10-12 বছর বয়স পর্যন্ত প্রচুর অ্যালার্জি হয়। অ্যালার্জি হলে হয় কি, ওই যে স্টেরয়েড জাতীয় ওষুধ দিলে অ্যালার্জিটা কমে যায়। তো ডাক্তারের কাছে যায়, স্টেরয়েড দেয়, কমে যায়। 2-1 বার যাওয়ার পরে স্টেরয়েড ওষুধ রাইট, সেবনের তখন কারণে রোগীর বাবা মা মনে করে বারবার ডাক্তারের কাছে যাওয়ার দরকার কি, জি। আমার ওষুধটা কিনে চোখে দিলে হয়। কিন্তু প্রায় 5% জনগণের এই পপুলেশনের স্টেরয়েডের মানে রেসপন্ডার হয়, তাদের স্টেরয়েড দিলে গ্লোকোমা হয়ে যায়। কিন্তু বুঝতে পারে না, বুঝতে পারে যখন একদম অন্ধ হয়ে যায়। যখন তখন দৃষ্টিশক্তিটা আমাদের কমতে 12 থাকে। বছর বয়সে একটা মেয়ে আসছে, টোটালি ব্লাইন্ড। আসলে এর কেন উনি হৃদয় ব্লাইন্ড বিদারক, হলেন এটা উনি নিজেও হয়তো নিজেও বুঝতে বলতে পারে না পারেন। তখন। এই হিসাবে ধরলে আমাদের জন্মগত হতে পারে, এই ওষুধের কারণে হতে পারে, আঘাতের কারণে হতে পারে, আর এমনি এমনি হতে পারে। এমনি এমনি হওয়াটাই সবচেয়ে বেশি সংখ্যা হয়। প্রাইমারি এটা গ্লোকোমা বয়স যেটাকে আমরা হ্যাঁ, বলি। বেশি বয়সে হয়। অনেক ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে বলছিলেন গ্লোকোমার কারণগুলো। শফিক স্যার, একটু আগে কিন্তু সিদ্দিক স্যার বলেছেন যে বাংলাদেশে কিন্তু একটি এই গ্লোকোমার পরিসংখ্যান নিয়ে একটি স্টাডি হয়েছে, একটি রিসার্চ হয়েছে, এবং এই বিষয়টা আপনার কাছে একটু জানতে চাইবো যে আমাদের দেশে এবং বিশ্বে এই গ্লোকোমার পরিসংখ্যান কি, এর কোনো স্ট্যাটিস্টিক্স আছে কিনা, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু জানাতেন। গ্লোবাল একটা পরিসংখ্যান আছে যে সারা বিশ্বে মনে করা হয় যে 70 লক্ষ মানুষ গ্লোকোমা আক্রান্ত। আচ্ছা, আর আমাদের দেশে যে স্টাডিটা হয়েছে সেটা হলো যে অ্যাকচুয়ালি 35 ঊর্ধ্ব যারা আছেন তাদের ক্ষেত্রে, তাদের যদি আমরা পরীক্ষা করি, এবং সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের এই পার্সেন্টেজটা 3.1 এর মতো। আচ্ছা, মানে এরা গ্লোকোমা আক্রান্ত, ডেফিনেট গ্লোকোমা আক্রান্ত, আচ্ছা, এবং তার 3 গুণ প্রায় 10% তারা গ্লোকোমা সাসপেক্ট, মানে তাদের গ্লোকোমা হতে পারে। অবস্থানটা এরকম, এবং সেই হিসেবে যদি আমরা দেখি পরিসংখ্যানটা, এটা অ্যাকচুয়ালি একটা ভয়াবহ অবস্থা। ভয়াবহ অবস্থা। এবং এখানে কোনো গ্লোকোমার কোনো টাইপটা, কোন ধরনটা বেশি আমাদের দেশের কোনো পরিসংখ্যান আমাদের আছে দেশে কিনা? যে পরিসংখ্যানে যারা আছে সেটা হলো যে অ্যাকচুয়ালি আমাদের প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা, আচ্ছা, এটা বেশি আছে, বেশি যেটাতে প্রাদুর্ভাব। যে গ্লোকোমার ক্ষেত্রে ওরকম সিমটম থাকে না। যেটি আসলে আরো বেশি ভয়ঙ্কর। হ্যাঁ, সিমটম নাই। আর এমনি যে গ্লুকোমা আছে, অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, সেটার পরিসংখ্যান তার চাইতে অনেক তার কম, থেকে অনেকটা কম। 10%-এর মতো। আচ্ছা, আর এর ভেতরে যদি আমরা দেখি, তাতে দেখা যায় যে অ্যাকচুয়ালি ওই গ্লোকোমার ক্ষেত্রে সাসপেক্টের অংশ ধরে যদি আমরা হিসাবটা করি, হিসাবটা কিন্তু আমি আবারও বলতেছি এটা একটা ভয়াবহ হিসাব। অর্থাৎ অনেক রোগীরাই আসলে গ্লোকোমা আক্রান্ত হতে পারেন, কিন্তু অনেকেই সেটি বিষয়টি আসলে জানেন না। অনেক ধন্যবাদ স্যার। ম্যাডাম, স্যার একটু আগে বলছিলেন যে 35 ঊর্ধ্ব বা 40-এর কাছাকাছি গেলে কিন্তু গ্লোকোমা হওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু উনি এই কথাটিও বলেছেন যে একটি শিশুও কিন্তু মায়ের পেট থেকে গ্লোকোমা নিয়ে জন্মগ্রহণ করতে পারে। এই বিষয়টি সম্পর্কে যদি একটু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ ডক্টর ফাইজা। প্রফেসর সিদ্দিক স্যার যেটা বললেন যে জন্মগতভাবে এক্স্যাক্টলি তাই, যে মায়ের পেট থেকে একটা বাচ্চা গ্লোকোমা নিয়ে আসতে পারে, বা তার কিছুদিন পরেও গ্লোকোমার উপসর্গ দেখা দিতে পারে। সমস্যা হচ্ছে এখানে তো একটা বাচ্চা তার কমপ্লেইন বলতে পারবে না, তার আশেপাশে তাকে যাকে নার্সিং করে তার মা, তার কাছের মানুষ বুঝতে পারে। কি দেখে বুঝবো যে জন্মগত গ্লোকোমা আছে? যে ডাগর চোখ ডেফিনেটলি সবাই দেখে আমরা খুশি হয়ে যাই, বড় বড় সুন্দর চোখ, কিন্তু হরিণের মতো চোখ ওই অনেকে ডাগর বলে। চোখের মাঝেও কিন্তু কান্না বা দুঃখ লুকিয়ে থাকতে পারে। যে যদি বাচ্চাটি আলোর দিকে তাকাতে না পারে, চোখ যদি সংকুচিত করে ফেলে, অথবা চোখ দিয়ে যদি কন্টিনিউয়াস পানি ঝরে, অথবা যদি আমরা যে চোখের মনি বলি কালো অংশটুকু, সেই কালো অংশটুকু যদি ধীরে ধীরে সাদা হয়ে যায়, এবং চোখটা ডেফিনেটলি যদি স্বাভাবিকের চেয়ে বড় মনে হয়, তাহলে এটা জন্মগত গ্লোকোমার একটা উপসর্গ বা আমরা সাইন যেটা বলি। তো সেই ক্ষেত্রে যারা বাচ্চাকে পালন করছেন, মা বা তার আশেপাশের মানুষকেই নিয়ে আসতে হবে ডাক্তারের কাছে। যে এইটা কিন্তু মনে রাখতে হবে যে জন্মগত গ্লোকোমা, যে চোখের গ্লোকোমার ডিফারেন্ট চিকিৎসা আছে, সেটা কিন্তু এখানে ওষুধ দিয়ে ভালো হয় না, বেসিক্যালি এটা সার্জারিতে যেতে হয়। সো আমাদের কাছে যদি সাথে সাথে নিয়ে আসে গ্লোকোমা বিশেষজ্ঞের কাছে, তাহলে কিন্তু সার্জারি করে এই বাচ্চাটা কিন্তু ভালো থাকতে পারে। নতুবা মনে রাখতে হবে যে 35 বা 40 এর পরে যে গ্লোকোমাটার একটা
যে বাচ্চা মাত্র জন্ম হলো সেই বাচ্চার গ্লোকোমা, সে সারা জীবন তার সামনে পড়ে আছে, তো তাকে মূল্যায়ন আমাদেরকে কম্পারেটিভলি অনেক বেশি দিতে হবে, গুরুত্ব দিয়ে করতে হবে। অর্থাৎ আপনার মেসেজটা থেকে এটি বেরিয়ে আসলো যে ডাগর ডাগর চোখ থাকলে বা হরিণ হরিণ বড় চোখ থাকলে অবশ্যই একজন খুশি হওয়ার কিছু নেই, এবং অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞ গ্লোকোমা স্পেশালিস্টের শরণাপন্ন হওয়াটা খুবই জরুরি। সিদ্দিক স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা জানি যে গ্লোকোমার সাথে চোখের চাপের একটি সম্পর্ক আছে, তবে মেডিকেল সায়েন্সে বলা হয় যে এটি শুধুমাত্র একটি রিস্ক ফ্যাক্টরই বলা যায়। তাহলে এই চোখের চাপ বাড়লেই গ্লোকোমা, আমাদের সোসাইটিতে এরকম একটা মিথ আছে, এটি আসলে কতটা সত্য, বা চোখের চাপ না বাড়লেও গ্লোকোমা হতে পারে কিনা? সোসাইটিটাকে আগে একটু অ্যানালাইসিস করি। আমাদের পার্সোনালিটি হিসেবে আমাদের কিন্তু 3টা গ্রুপে ভাগ করা যায়। আমি আমাদের একটা জার্নাল থেকে পড়ছিলাম এবং আমি দেখছি বাস্তব অভিজ্ঞতা এরকম, কিছু লোক থাকে ওভার সিরিয়াস, কিছু একটা যদি যেমন আজকে শোনা গেল যে একটু বাজারে তেল কম পাওয়া যাচ্ছে, দেখবেন যে সব ঘটি বাটি নিয়ে দৌড়াচ্ছে তেল কেনার জন্য, মানে ওভার সিরিয়াস। কিছু লোক হচ্ছে আচ্ছা দেখি যদি দাম বাড়ে তাহলে করবো, কেউ থাকবে যে আরে দাম বাড়ছে তো কি হয়েছে, লাগলে গাড়ি চালাবো না, শুয়ে থাকবো। এই যে 3টা টাইপ আছে না পেশেন্টদের মধ্যে, এরকম আছে। তার মানে হচ্ছে গ্লোকোমা আছে শোনা মাত্র অনেকে প্যানিক হয়ে যায়। কিছু রুগী পায় যে প্যানিক, যে একজন রুগী আছে তার সব কিছু ভালো, মানে সব কিছু ভালো, কিন্তু তার প্রেশারটা 10 থেকে 12 উঠলেই তার মাথা খারাপ হয়ে যায়, আমার চোখের কি হবে, আমার কি হবে, কান্নাকাটি শুরু করে দেয়। অথচ 10 কিন্তু নর্মালের চেয়েও নর্মাল, এবং 21 পর্যন্ত আমরা নর্মাল স্ট্যাটিস্টিক্যালি বলি, কারো কারো 25-26 পর্যন্ত নর্মাল থাকতে পারে, শুধু পরীক্ষা নিরীক্ষার সাপেক্ষে। তখন মানে কাউকে চোরের মতো দেখা যায় কিন্তু তদন্ত করে দেখা গেল চোর না, তাহলে ঠিক আছে, চোরের মতো দেখা গেলেও সে চোর না। কিন্তু এরকম কিছু কিছু বৈশিষ্ট্য মিলে গেলেও সবাই যে গ্লোকোমা তা না, আর সবার গ্লোকোমা হলেই সে অন্ধ হয়ে যাবে তা না। আগে আমাদেরকে একটু সাহস রাখতে হবে যে গ্লোকোমার চিকিৎসা আছে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা গ্লোকোমা নিয়ে আরো অনেকগুলো আলোচনা বিস্তারিত সামনে করব, তবে সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরব। দর্শক, চোখের গ্লোকোমা রোগ এবং বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2026 উদযাপন এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশ গ্লোকোমা সমিতি আয়োজিত ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। সঙ্গে আছেন 3 জন বিজ্ঞ চিকিৎসক যারা গ্লোকোমা সচেতনতা নিয়ে নিয়মিতই কাজ করছেন। অতিথিদের সঙ্গে আলোচনার বাকি অংশে ফিরব। সংক্ষিপ্ত সময় বিরতি শেষে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতি শেষে আবারও স্বাগত সবাইকে বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2026 উদযাপন নিয়ে বাংলাদেশ গ্লোকোমা সমিতি আয়োজিত ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। চোখের গ্লোকোমা রোগ এবং বিশ্ব গ্লোকোমা সপ্তাহ 2026 এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ গ্লোকোমা সমিতির সভাপতি, বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শফিকুল ইসলাম, বাংলাদেশ গ্লোকোমা সমিতির মহাসচিব, বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ ডাক্তার শাহনাজ হাসান এবং বাংলাদেশ গ্লোকোমা সমিতির প্রাক্তন মহাসচিব, বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ ডাক্তার সিদ্দিকুর রহমান। ফিরছি আলোচনায়। স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে একজন গ্লোকোমার রোগী তো প্রাথমিকভাবে বুঝতে পারেন না যে ওনার গ্লোকোমা হয়েছে, কারণ আমরা জানি যে গ্লোকোমা একটি সাইলেন্ট কিলার অফ ভিশন, কিন্তু কোনো গ্লোকোমা রোগের কোনো উপসর্গ থাকে কিনা, বা একজন ডাক্তারের কাছে উনি আসবেন কি চিন্তা করে, এটি যদি একটু বলতেন। এটা আমরা বলি যেরকম যেটা সাইলেন্ট গ্লোকোমা, এটা হলো চোরা গ্লোকোমা আমরা বলি, যে ওটা জানে না। আরেকটা গ্লোকোমা আছে, সেই গ্লোকোমাতে রুগীর উপসর্গ এত বেশি হয়, সেটাকে আমরা বলি এক অর্থে ডাকাত গ্লোকোমা, এবং তখন সে প্রচণ্ড চোখে ব্যথা হয়, আচ্ছা, প্রচণ্ড মাথা ব্যথা হয়, এবং অনেক ক্ষেত্রে পেশেন্টের মাথা ব্যথা এবং চোখের ব্যথার জন্য বমিও হয়ে যেতে পারে। তো ওই সকল ক্ষেত্রে রুগী কিন্তু চলে আসবে, তাড়াতাড়ি চলে আসে। আর এই ধরনের গ্লোকোমার ক্ষেত্রে আবার প্রাথমিকভাবে কতগুলি সিমটম আসে, সেটা হলো যে চোখে যেরকম অন্ধকার হইলে সে তার চোখ কেমন জানি খারাপ লাগে, আচ্ছা, এবং বাতির দিকে তাকাইলে, আলোর দিকে তাকাইলে তার সে জায়গায় রংধনুর মতো একটা জিনিস দেখে। তারপর দেখা যায় কিছুক্ষণ পর আবার ভালো হয়ে যেতে পারে, কিন্তু এই এপিসোডসগুলি হইতে থাকে, একটার পর একটা হইতে থাকে, এই ধরনের ঘটনা ঘটতে পারে, তখনই রোগীর সচেতন হতে হবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। ম্যাডাম, স্যার তো বলছিলেন যে উপসর্গগুলো কি। প্রথমটি হচ্ছে কোনো উপসর্গই নেই একটি, আরেকটি হচ্ছে অ্যাঙ্গেল ক্লোজার হলে সে অনেকগুলো উপসর্গ আছে। একজন রোগী যখন আপনাদের কাছে এলো, আপনারা কিভাবে আসলে শনাক্তকরণ করছেন যে এই রোগীর গ্লোকোমা আছে? ধন্যবাদ ডক্টর ফাইজা। প্রথমে যেটা আমরা দেখি যে চোখের ভিশনটা তো সবাই দেখি, দৃষ্টিশক্তিটা, কিন্তু চোখের প্রেশারটা দেখা আসলে ইম্পর্টেন্ট। যেটা স্যারও বললেন, সিদ্দিক স্যারও বললেন যে প্রেশারটা আসলে কম বেশি
ডিপেন্ড করে যে 10 থেকে 21 নর্মাল, কিন্তু কারো কিন্তু 21-এর বেশি তো হয় না গ্লোকোমা, আবার কারো 11-12তেও হতে পারে। তো এটা 24 হলে অনেকে যে স্যার যে বললেন ভয়ে অস্থির হয়ে চলে আসে, কিন্তু তা না, আমরা আসলে দেখি যে নার্ভটা তার ড্যামেজ আছে কিনা। তো আমরা যেটা চোখের মনিটা বড় করে যেটা ফান্ডোস্কোপি বলি, মানে অপটিক নার্ভটা কেমন আছে, যেটা মেইন নষ্ট হয় গ্লোকোমার জন্য, চোখের প্রেশারের জন্য, সেই নার্ভটা যদি ভাবি যে ওখানে ড্যামেজ আছে, তাহলে কিন্তু আমরা কিছু টেস্ট দিই, টেস্ট করে বুঝতে পারি যেটা গ্লোকোমা আছে কি না, সাসপেক্ট যেটা বলি আর কি, সাসপেক্ট করলে আমরা টেস্ট দিব। টেস্টের মধ্যে যেমন একটা হচ্ছে কালার কোডেড, আমরা যেটা বলি অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি, সবাই যেটা ওসিটি জানেন, সেটা কালারে গ্রিন, ইয়েলো অ্যান্ড রেড কালার থাকে, রেড মানে থিনিং এবং ইয়েলো বর্ডার লাইন অ্যান্ড হচ্ছে গ্রিন মানে হেলদি। সো ওটা একটা আমরা আইডিয়া নিচ্ছি, তারপরে ওটার সাথে মিলাবো একটা হচ্ছে যেটা গ্লোকোমাতে মেইন হয় যে পরিসীমাটা কমে আসে চোখের। সো পরিসীমার একটা অংশ যদি আসলে কমে যায়, কোনো পেশেন্টই বুঝতে পারবেন না, ইভেন এডুকেটেড কোনো পার্সনও কিন্তু খুব ভালো বুঝতে পারবেন না। সো সেইটা ওই ড্যামেজের সাথে পরিসীমার ড্যামেজ আছে কিনা সেটা হচ্ছে একটা পেরিমেট্রি বা পরিধি একটা টেস্ট করি, আমরা করে দেখতে পারি। যদি চোখের এই যে আমরা নার্ভ দেখলাম তার সাথে ওসিটি এবং পরিধি সব মিলিয়ে যদি বুঝি যে এটা গ্লোকোমাই, তাহলে কিন্তু আমরা অবশ্যই তাকে ট্রিটমেন্ট দেব, ট্রিটমেন্টের আওতায় তখন চলে আসবে বেসিক্যালি। অনেক ধন্যবাদ ম্যাডাম। স্যার, আপনি কিন্তু প্রথমে বলছিলেন যে গ্লোকোমা আসলে 3 ভাবে চিকিৎসা করা হয়, মোটা দাগে যদি বলি যে ড্রপ, লেজার বা শল্য চিকিৎসা, এই বিষয়টা যদি একটু আমাদের দর্শকদের বলতেন। আচ্ছা, ড্রপের ব্যাপারে বলি, সেটা হচ্ছে যে চোখের মানে যে প্রেশারটা বাড়ে, এই যে প্রেশারটা বাড়ে চোখের ভিতরে অ্যাকুয়াস নামে একটা তরল পদার্থ সেটা তৈরি হয়। তো এই তৈরি হওয়ার মাত্রাটা কমানোর জন্য কিছু ড্রপ আছে, আর কিছু হচ্ছে যে মানে এটা যাতে ভালো করে বেরিয়ে যেতে পারে তার জন্য কিছু ওষুধ আছে। এগুলো আসলে ইন্টারনাল ইস্যু, মানে মানে আমি রুগীর প্রান্ত থেকে যদি বলি এত এই গভীরের আলোচনা দরকার নেই। তার জন্য যেটা জানা দরকার সেটা হচ্ছে যে ওষুধ, গ্লোকোমার ওষুধ যতদিন পর্যন্ত চিকিৎসক আপনার ওষুধ বন্ধ না করবে ততদিন পর্যন্ত আপনি এটা চালিয়ে যেতে থাকবেন। এই বিষয়টি আসলে খুব এটা খুব ইম্পর্টেন্ট। আর সবচেয়ে মিসলিডিং একটা মানে মিথ বাজারে আছে, যেদিন ডাক্তার দেখাতে আসে ওদিন ওষুধটা বন্ধ করে আসে। হ্যাঁ, যে না দেখতে ওষুধ তো অনেকদিন দিলাম, দেখে ওষুধ ছাড়া কেমন থাকে এটা একটু আজকে গিয়ে দেখি, মানে নিজের উপর নিজে এক্সপেরিমেন্ট, এটা করার কোনো দরকার নেই, এটা আসলে আপনি লুজার হবেন। এই জন্য অনেকেই করে কি যে ওষুধ দেয় সব, স্যার কালকেও দিছি ঠিক মতো, কিন্তু আজকে সকালে দেই না, কেন দেয় না, আজকে যদি দেখাইতে আসবো সেই জন্যে। এটা কত বড় যেটা ভুল তথ্য নিয়ে আসে এবং তাতে রোগীর হয়রানি, ঘোরাঘুরি এবং ক্ষতি সবই বাড়তে থাকে। কন্ট্রোল হচ্ছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না, বিভ্রান্তির শিকার হচ্ছে। আমি ওষুধ বদলাবো কিনা, নতুন ওষুধ দিব কিনা, আমি তো ডিসিশন নিতে পারছি না। তখন গ্লোকোমা ওষুধ ডাক্তার লিখলে যতক্ষণ পর্যন্ত এটা উনি নিষেধ না করবেন ততদিন পর্যন্ত এটা চালু থাকবে, এটা হলো 1 নম্বর শর্ত। দ্বিতীয় শর্ত হলো যে এই মানে ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন কোনো ওষুধ কারো ক্ষেত্রে চোখ লাল হতে পারে, চোখে একটু খসখস করতে পারে, বা দীর্ঘদিন দেওয়ার কারণে চোখে বিভিন্ন অস্বস্তি দেখা দিতে পারে। এটা গ্লোকোমা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে হয়। যাদের ওষুধ সহ্য হচ্ছে না বা পার্শ্ব প্রতিক্রিয়া মেনে নেওয়া যাচ্ছে না, সেই সব ক্ষেত্রে আমরা তখন অন্য পদ্ধতি চলে যাই, যেমন অপারেশন ব্যাপারেও এরকম, মানে একটা ধারণা যে যেমন অ্যাপেন্ডিসাইটিস হয়েছে তাহলে অপারেশন করলাম, অ্যাপেন্ডিসেক্টমি করলাম, ওটা চলে গেল। ছানি অপারেশন হলো, ছানি অপারেশন করলাম, চলে গেল। কিন্তু গ্লোকোমার ক্ষেত্রে কিন্তু তা না। গ্লোকোমার অপারেশন মানে গ্লোকোমা চলে যাবে না, গ্লোকোমার অপারেশন মানে ওই চোখের প্রেশারটা কমানোর একটা বাইপাস রাস্তা করে দিলাম খালি। এর দ্বারা দৃষ্টিশক্তি যে বেড়ে যাবে এরকম না, এটা সুতরাং জাস্ট প্রেশারটা কন্ট্রোল হলো। তো আমরা হলো যে ওই ঝিকে মেরে বউকে শেখানো, মানে প্রেশার কমায় দিলাম, তাতে যদি ও ভালো হয়ে যায়, হ্যাঁ ভালো হয়ে যায়, এই আশাই আমরা করি। ধন্যবাদ স্যার আপনাকে। শফিক স্যার, আপনি কিন্তু প্রথম দিকে বলছিলেন যে কয়েক ধরনের গ্লোকোমার মধ্যে একটি গ্লোকোমা কিন্তু আছে যেটি কিন্তু ছানির কারণে হচ্ছে, যেটিকে আমরা বলি লেন্স ইনডিউসড গ্লোকোমা। তো এই ছানির সাথে আসলে গ্লোকোমার সম্পর্কটা কি যদি একটু বলতেন? ছানির সাথে গ্লোকোমার একটা সম্পর্ক আছে। একটা হলো যে যেরকম অনেক সময় লেন্স, আমাদের চোখের ভিতরে যে লেন্স, এটা কিন্তু সবসময় বাড়ছে, বড় হচ্ছে, এবং এটা একটা পর্যায়ে যাওয়ার পর যাদের ক্ষেত্রে বিশেষ করে অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা যাদের আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ওই আইরিসের উপরে চাপ দিয়ে তারপর প্রেসার বেড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। এটা তখন আমরা বলি ইন্টুমিসেন্ট স্টেজের ক্যাটারাক্ট, মানে গ্লোকোমা। অর্থাৎ দীর্ঘদিন ছানি আসলে পুষে রাখলেও কিন্তু গ্লোকোমা হয়, অর্থাৎ ছানি পুষে রাখাটা সঠিক নয়। আরেকটা হলো যে অ্যাকচুয়ালি ছানি যদি একটা পেশেন্টের যদি ছানি ম্যাচিউর হয়ে যায়, আচ্ছা, ওভার ম্যাচিউর হয়ে গেল, এবং সেই ক্ষেত্রেও কিন্তু গ্লোকোমা হতে পারে, ওই লেন্স থেকে এটা হতে পারে, সেখান থেকে প্রেসার বেড়ে গিয়ে কি। আরেকটা হচ্ছে লেন্সের পজিশনের জন্য হতে পারে। আচ্ছা, এবং কোনো ক্ষেত্রে দেখা যায় যাদের এটা জন্মগত অসুখের কারণে যদি লেন্স
ডিসপ্লেস থাকে তাহলে সেই ক্ষেত্রে গ্লুকোমা হতে পারে। ম্যাডাম আপনার কাছে একটু জানতে চাইবো যে স্যারে কিন্তু একটু আগে বলছিলেন যে আমরা কিন্তু ড্রপ দিয়ে যখন গ্লুকোমা রোগীদের শুরু করি দীর্ঘদিন ব্যবহারে গ্লুকোমার ড্রপের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, চোখ লাল হচ্ছে, ড্রাইনেস হচ্ছে, কিন্তু তখন দেখা যাচ্ছে রোগীরা কিন্তু ড্রপটি বন্ধ করে দিচ্ছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? হ্যাঁ, ধন্যবাদ ডক্টর ফাইজা। এটা খুবই আসলে ইম্পর্টেন্ট ইস্যু। আমরা যারা গ্লোকোমা স্পেশালিস্ট তাদের কাছে যে বললেন না ছেড়ে দিয়ে আসে, এক্স্যাক্টলি তা আপনি বলেছেন যে 2 মাস পরে দেখাতে, অনেকদিন পরে আসছে ছেড়ে দিয়ে আসছে 2 মাস পর, 2 মাস পর্যন্ত চালু রেখেছে। এগুলো প্রত্যেকেই আমরা যারা গ্লোকোমা প্রত্যেকের এক্সপিরিয়েন্স আছে। সো ওয়ান থিং যে আসলে গ্লোকোমার পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু আছে ওষুধগুলার, যেটা বললেন সিদ্দিক স্যার যে চোখ চুলকায়, ইচিং একটা বড়, লাল হয়ে যায় এবং পানি পড়ে, এগুলো কিন্তু অনেক হয়। এবং কারো কারো চোখের চারিদিকে একটা ডার্ক, কিছু কিছু ওষুধের ডার্ক সার্কেল হয় অথবা পাতাগুলো বড় হয়ে যায়। তো এগুলা কোনো না কোনো ড্রাগের, অনেকগুলো গ্লোকোমার মেডিকেশন আছে, প্রত্যেকেরই আসলে কিছু কিছু চোখের সমস্যা অথবা কিছু শরীরেরও কিছু সমস্যা হয়। যেমন অ্যাজমার পেশেন্টকে আমরা কিছু ড্রপ দিতে পারি না, অথবা হার্টের যদি কোনো প্রবলেম থাকে আমরা কিন্তু কিছু ড্রাগ দিতে পারি না, বা কেউ কেউ ওই ড্রাগগুলোতে সেন্সিটিভ থাকে এক্সেস। তো আমাদের আসলে ওষুধ গ্লোকোমার পেশেন্টের যেটা আমাদের অনেক চেয়ার টাইম দিতে হয়, যে আমি একটা ওষুধ দিয়ে দিলাম আপনি দিয়ে চলে আসবেন, এটা না, অনেকক্ষণ কথা বলতে হয়। কিন্তু যে এই ড্রাগে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়, যেগুলো বলছিলাম এটা বলে দিই, যে তাহলে বন্ধ করে আমাদের সাথে কিন্তু সাথে সাথে যোগাযোগ করবেন, তার পরিবর্তে আমরা অন্য কোনো ড্রাগ দিতে পারবো। অনেক ধন্যবাদ স্যার, ম্যাডাম, অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদেরকে আজকে সময় দিয়েছেন আপনারা, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও। ধন্যবাদ। ধন্যবাদ দর্শকদের। ধন্যবাদ সবাইকে। দর্শক, সকলের জন্য গ্লোকোমা মুক্ত সুস্থ সুন্দর স্বস্তিময় জীবনের প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। তবে যেতে যেতে পরামর্শ একটি, আপনার চোখ সুস্থ রাখুন, দৃষ্টি স্বচ্ছ রাখুন, সবার জন্য শুভকামনা।